নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আপনাদেরকে অনুশীলনী 6.2 পর্ব 2 করাবো। তো এখানে আজকে আমাদের টার্গেট আছে 6 থেকে লাস্টগুলো করানোর। 6, পুত্রের বয়স মাতার বয়সের 1/3, পিতা মাতার চেয়ে 6 বছরের বড়। আচ্ছা, তো লাস্টে বলেছে যে 3 জনের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 90 বছর, পিতার বয়স অসমান্তরাল প্রকাশ করো। মনে করি পিতার বয়স x বছর, সুতরাং মাতার বয়স x - 6 বছর। তো এখন সুতরাং পুত্রের বয়স বলেছে যে মাতার বয়সের 1/3। তো প্রশ্ন মতে এই 3 জনের বয়স ওরা বলেছে অনূর্ধ্ব 90। শিক্ষার্থী বন্ধুদের মানে কি, যে 90-এর চেয়ে বেশি না, কম হতে পারে, বা 90 হতে, অনূর্ধ্ব 90, 90-এর ঊর্ধ্বে না, 90ও হতে পারে, এরকম অনূর্ধ্ব 90, মানে 90-এর চেয়ে বেশি না, 90-এর চেয়ে কম হতে পারে, ও মানে হতে পারে। যে আমি একটা জিনিস কিনবো অনূর্ধ্ব 100, মানে 100-এর ঊর্ধ্ব না, 90 টাকায় কিনবো, 95 টাকায় কিনবো, 100 টাকা হলেও কিনবো, তার চেয়ে বেশি না, এরকম বুঝবেন বিষয়টা। x plus x minus 6 বা 2x minus 6 plus বা 6x minus 18 plus x minus 6, 7x minus 24। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখন 3 দ্বারা গুণ করি উভয় পক্ষকে। উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে 3 দ্বারা গুণ করে 7x minus 24 270। একইভাবে 7x minus 24 আমরা দুই দিকেই 24 যোগ করে দিব। শিক্ষার্থীবৃন্দ, আমরা উভয় পক্ষে 24 যোগ করে দিব। উভয় পক্ষে 24 যোগ করে এত যোগ করে। তো ঠিক আছে, আমরা কি পাচ্ছি এখন? বা সুতরাং এটাই অ্যান্সার, যে পিতার বয়স অসমান্তরাল, মানে পিতার বয়স অনূর্ধ্ব 42, মানে 42-এর বেশি না। অ্যান্সার এটাই, পিতার বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করে দিলাম। একটু লিখে দিলে ভালো হয়। এই
দিস ইজ অ্যান্সার, অ্যান্সার এটাই। তো শিক্ষার্থী বন্ধু হয়ে গেল, আমাদের একটা অঙ্ক শেষ হলো, এবার 7-এ চলে গেলাম। 7 কি বলছে? সাত কি বলছে দেখি আমরা। 7 বলছে যে জেনি 14 বছর বয়সে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিল, মানে আগের কথা। 17 বছর বয়সে সে এসএসসি পরীক্ষা দিবে, তার বর্তমান বয়স অসমান্তরালে প্রকাশ। তো 7 মনে করি জেনির বর্তমান বয়স x বছর। তো 14 বছর বয়সে সে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিল। পরীক্ষা দিয়েছিল, সুতরাং তার বর্তমান বয়স অবশ্যই 14-র চেয়ে বেশি, তাই না? আবার 17 বছর বয়সে সে এসএসসি পরীক্ষা দিবে। সুতরাং তার বর্তমান বয়স অসমতায় প্রকাশ করলে হয় এটা। 7 শেষ, এবার একটু 8-এ চলে যাই। 8, একখানি জেট প্লেনের গতি প্রতি সেকেন্ডে সর্বাধিক 300 মিটার। প্লেনটি 15 কিলোমিটার যাওয়ার প্রয়োজনীয় সময় অসমতায় প্রকাশ করো। 8 দেওয়া আছে জেট প্লেনটি প্রতি সেকেন্ডে সর্বাধিক 300 মিটার যায়। তো 15 কিলোমিটার সমান 15,000 মিটার। তো সুতরাং প্লেনটি এত মিটার যেতে
সময় লাগবে এত সেকেন্ড, পঞ্চাশ সেকেন্ড। উঠিয়ে নেন শিক্ষার্থীবৃন্দ। সুতরাং ন্যূনতম সময় মানে কথাটা কি, যদি একদম সর্বোচ্চ বেগেই যায় তাহলে সেটা মিনিমাম সময়। সুতরাং ন্যূনতম সময় 50 সেকেন্ড। 50 সেকেন্ড প্রয়োজনীয় সময়কে অসমতায় প্রকাশ করলে হয় অসমতায় যদি আমরা প্রকাশ করি তাহলে কি হবে? এই টিটা অবশ্যই এরকম হবে, মানে 50-এর চেয়ে বেশি লাগতে পারে অথবা 50। কারণ কি, আমরা সর্বোচ্চ বেগেই যে সবসময় চলবে এমন কথা সত্য নাও হতে পারে। এই জন্য আমরা এই সময়কে টি ধরে, প্রয়োজনীয় সময়কে টি ধরে অসমতায় প্রকাশ করলে হয় এটা। মানে টির মানটা মানে 50 বা 50-এর বেশিও হতে পারে, কারণ সর্বোচ্চ বেগে যে কেউ চলবে তা না, কোনো কারণে একটু বেগ কমাতেও হতে পারে, তখন সময় আবার বেশি লাগবে, সেরকম বিষয়টা। তো হয়ে গেল। এবার আমরা 9-এ চলে গেলাম, কঠিন কিছু না। আর একটা জিনিস খেয়াল করবেন শিক্ষার্থীবৃন্দ, সময়ের অঙ্কগুলো সবসময় এরকমই হবে, 50 বা তার চেয়ে বেশি। মানে আমরা তো বাংলাদেশি লোক, ভাববেন যে আপনাকে কেউ বলেছে ভাই আমারে 500 টাকা দাও, আমি 7 দিন পরে দিব। তো দেখবেন যে 7 দিনের চেয়ে বেশি সময় নিতে পারে, তার আগে দিবে না। এই জন্য সময়টা ইকুয়াল আর গিয়ে দেন। খুব ভালো মানুষ হলে 7ম দিনেই দিবে, আর বেশিরভাগ লোকের ক্ষেত্রে আর একটু বেশি সময় নিতে পারে, এমনকি অনন্তকাল নিতে পারে, যে আপনি মৃত্যুকালের পূর্বে পাচ্ছেন না, এমনও হতে পারে। যাই হোক, মনে রাখার জন্য বললাম যে সময়টা সবসময় যা দিবে তার চেয়ে সমান অথবা বেশি। খুব ভালো মানুষ হলে ওই দিনই দিবে, আর সাধারণ মানুষ হলে একটু বেশি সময় নিতে পারে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, সময়ের অঙ্কগুলো খেয়াল করবেন এই কথাটা, তাহলে ভালো লাগবে, মনে থাকবে। 9 নাম্বার, ঢাকা থেকে সিঙ্গাপুর বিমানপথের দূরত্ব 2900 কিলোমিটার। তো জেট বিমানের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 900 কিলোমিটার সর্বোচ্চ। কিন্তু ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে প্রতিকূল দিকে ঘন্টায় 100 কিলোমিটার বেগে বায়ু প্রবাহের সম্মুখীন হতে হয় 100 কিলোমিটার। তাহলে এতে বাধা পড়বে, তোমার 900-র জায়গায় 800 কাউন্ট হবে, 100 বাধা পড়ে যাবে। ঢাকা থেকে সিঙ্গাপুর বিরতিহীন উড্ডয়নের প্রয়োজনীয় সময় একটি অসমতার মাধ্যমে প্রকাশ করো। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে তাহলে আমরা লিখব, দেওয়া আছে ঢাকা থেকে সিঙ্গাপুরের দূরত্ব 2900 কিলোমিটার। যাবার সময় প্লেনটির মানে বিমানটির, জেট বিমানটির সর্বোচ্চ গতিবেগ হবে 900 থেকে 100 বাদ যাবে, কারণ বাতাসের বাধা আছে যে এত কিলোমিটার পার সেকেন্ড, 800 কিলোমিটার পার সেকেন্ড। তো আমাদের প্রয়োজনীয় সময় বের করতে বলেছে, যে প্রয়োজনীয় সময় অসমতার মাধ্যমে।
টি হলে বেগ ইকুয়াল টু দূরত্ব ভাগ সময় বা সময় সমান দূরত্ব ভাগ বেগ। উনত্রিশশো বাই 800, 29/8 সেকেন্ড, এত সেকেন্ড, তাই তো? তাহলে 3 8 24 এত সেকেন্ড। আচ্ছা, আমরা তো ঘন্টায় নাকি, এত ঘন্টা, সরি আমরা একটু ভুল করেছি, এত কিলোমিটার পার ঘন্টা না, সেকেন্ড তো না, ঘন্টায়। একটু দুঃখিত আমরা, এত সময়, তাই তো বলি এত কম সময় সম্ভব, একটু বাস্তবতা লাগবে তো, তাই না? ঘন্টা। এখন আমাদের বলেছে এটা সময়, এটা হলো মানে মিনিমাম সময়, ন্যূনতম সময়, মানে যদি সব সময় সর্বোচ্চ চলে সেটা ন্যূনতম সময় আর কি, মিনিমাম। শিক্ষার্থী বন্ধু ন্যূনতম বানানটা কিন্তু খেয়াল করবেন, 9 দীর্ঘ, এই বানানটা বিশেষ পরীক্ষায় 17তম বিশেষ পরীক্ষায় আসছিল, 9 দীর্ঘ জাফালা দন্দা ন তম, ওই পরীক্ষা আমি অ্যাটেন্ড করেছিলাম, এর জন্য মনে আছে। তো যাই হোক, আমরা এখন লিখব যে সময়টি যদি আমরা, এটা মিনিমাম সময় কেন বলেন তো, আমরা সর্বোচ্চ বেগ নিয়ে কাজ করেছি, কিন্তু যারা বিমান চালায় সর্বোচ্চ বেগেই সবসময় চালাবে এমন না, বাতাসের গতিবেগ বা ধাক্কার পরিমাণ বাড়তে পারে, সময় এর চেয়ে কম হবে না, পারলে একটু বেশি হতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা তার লিখি যে প্রয়োজনের সময় টি সময় কে টি ধরে অসমতার মাধ্যমে, তাই তো, মাধ্যমে প্রকাশ করলে হয়। এটা তো শিক্ষার্থীবৃন্দ আগেই বলেছে, সময়ের অঙ্কগুলো ওর চেয়ে কমে হবে না, পারলে একটু বেশি লাগতে পারে। তো যাই হোক, হয়ে গেল আমাদের 9 শেষ। 10-এ আবার এটারই একটা অংশ, যে পূর্ববর্তী প্রশ্নের সূত্র ধরে সিঙ্গাপুর থেকে ঢাকা ফেরার সময়। তো শিক্ষার্থী বন্ধু এবার বাতাস আপনাকে হেল্প করবে। তো ফেরার সময়, ঢাকা ফেরার সময়, ঢাকা ফেরার সময় এই জায়গায় প্লাস হয়ে যাবে। মজা আছে, কিন্তু মজাটা আমার জন্য বেশি, কারণ আমার তো উঠাতে হচ্ছে না। তো যাই হোক, 1000, এরপরে আমরা এখানে 1000 নিব, 29/10 নিব, 2 সমস্ত 10 ভাগের 9 নিব, সময় লাগলে এর চেয়ে বেশি লাগবে, কম না। তো শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা এখানে 10 নাম্বার করে ফেললাম, সমস্যার কিছু নেই, 10 নাম্বার একটু মোছামুছি করেই হয়ে গেল, আর কিছু করতে হলো না। তো এবার 11 করলে আমাদের পাঠ্য বইয়ের অঙ্কগুলো শেষ হয়ে যায় শিক্ষার্থী বন্ধু। তাহলে আমরা 11 করে ফেলি, পাঠ্য বইকে আমরা টাটা জানিয়ে দিই। কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ সংখ্যাটির দ্বিগুণ এবং 15 এর সমষ্টি অপেক্ষা ছোট সংখ্যাটির সম্ভাব্য মান অসমতায় প্রকাশ করো। 11, মনে করি ধনাত্মক পূর্ণ সংখ্যাটি
এক্স, এক্সের 5 গুণ 5x, প্রশ্ন মতে কি বলছে? 5 গুণ সংখ্যাটির দ্বিগুণ এবং 15-এর সমষ্টি অপেক্ষা ছোট। আমরা কি বুঝলাম? সংখ্যাটির 5 গুণ, সংখ্যাটির দ্বিগুণ এবং 15 এর সমষ্টি অপেক্ষা ছোট। উভয় পক্ষ থেকে টু এক্স বিয়োগ করে উভয় পক্ষকে তেতে ভাগ করে। তো সংখ্যাটির সম্ভাব্য মান, যেহেতু আমরা বলেছি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সংখ্যাটির সম্ভাব্য মান, সম্ভাব্য মান অসমতায় প্রকাশ করলে হয় তো শিক্ষার্থী বন্ধু, আমাদের ক্লাস এখানেই শেষ হলো। আমরা আজকে এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।